বন্ধুরা, গত কয়েক ঘন্টায় পাল্টে গেছে সব হিসাব নিকাশ। ইসরায়েল আর আমেরিকার পাতা জালে এবার আটকা পড়েছে তারা নিজেরাই। ইরানের আকাশ থেকে ধেয়ে আসছে এমন এক রহস্যময় মরণাস্ত্র যার নাম দেওয়া হয়েছে ওয়েব 96। এই অভিযানের প্রথম আঘাতে তছনছ হয়ে গেছে ইসরায়েলের হাইফা রিফাইনারি আর তেল আবিবের সেই গোপন ড্রোন কারখানা, যা বানাতে সময় লাগবে আরও 10 বছর। কিন্তু আসল বোমা ফাটালেন খোদ সাবেক সিআইএ বিশ্লেষকরা। তারা বলছেন মার্কিন F-15 আর ব্ল্যাক হক হেলিকপ্টারের পতন কোনো দুর্ঘটনা নয়, বরং পেন্টাগনের ইতিহাসে সবচেয়ে বড় লজ্জা। ডোনাল্ড ট্রাম্প যখন গালিগালাজ আর টুইট নিয়ে ব্যস্ত, তখন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো কি আমেরিকার হাত ছেড়ে দিচ্ছেন? ডলারের সাম্রাজ্য কি তবে ধ্বংসের মুখে? যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/3 জ্বালানি তেল যায়, সেখানে কি এবার আমেরিকার আধিপত্য সম্পূর্ণ হতে যাচ্ছে? খবর সংযোগের আজকের বিশ্লেষণে আমরা এমন সব চাঞ্চল্যকর তথ্য ফাঁস করব যা পশ্চিমা মিডিয়া আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে। কেন ইসরায়েল ছেড়ে পালাচ্ছে লাখো নাগরিক? আর ইরানের সেই রহস্যময় ডিফেন্স সিস্টেম আসলে কি, যা রাডার ফাঁকি দেওয়া মার্কিন স্টেলথ ফাইটারকেও খেলনার মতো ভূপাতিত করছে? সাথেই থাকুন, কারণ আজ দাবার চাল উল্টে যাওয়ার ঘটনা আপনাদের বলবো। যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে মার্কিন ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করেছে ইরান। সম্প্রতি ইরানের কারাজে B1 ব্রিজ এবং মাহাসার পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলার জবাবে ইরান শুরু করেছে ভয়ঙ্কর পাল্টা আক্রমণ। ইয়া রুকাইয়া আলাইহিস সালাম রণধ্বনিতে শুরু হওয়া এই অভিযানের নাম দেওয়া হয়েছে ওয়েব 96। আগ্রাসনে প্রাণ হারানো শিশুদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা এই অভিযানে অংশ নিচ্ছে নেভি এবং অ্যারোস্পেস ফোর্স। তারা ইতিমধ্যে শত্রুপক্ষে 5টি গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে চরমভাবে আঘাত হেনেছে। ইসরায়েলের হাইফাতে অবস্থিত ফাইটার জেটের জ্বালানি সরবরাহকারী প্রধান রিফাইনারিতে ভারী হামলা চালিয়েছে ইরান, যার ফলে স্থাপনাটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। তেল আবিবের একটি উন্নত ড্রোন কারখানায় ব্যাপক মিসাইল হামলায় সেরা তছনছ হয়ে গেছে। ইসরায়েল কর্তৃপক্ষ বলছে এই কারখানাটি আবার উৎপাদনে যেতে 8 থেকে 10 বছর সময় লাগবে। এখন ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোর অবস্থাগুলো বুঝবে ইরানকে আঙুল করা কত ডেঞ্জারাস হচ্ছে তাদের জন্য। দিন দিন ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে এই মার্কিন ইসরায়েলি জোটের। এছাড়া ইরানের হামলার পরিধি বিস্তৃত হয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। সেখানে এক্সনোমোবিল ও শেভরন দ্বারা পরিচালিত মার্কিন গ্যাস স্থাপনা এবং মার্কিন ইসরায়েলি সামরিক পণ্য উৎপাদনকারী একটি পেট্রোকেমিক্যাল প্লান্টে মিসাইল হামলা চালানো হয়েছে। হামলার পর এসব স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি বাহিনীর ড্রোন হামলায় বাহরাইনের সিত্রায় অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর পেট্রোলিয়াম পণ্য উৎপাদনকারী কেন্দ্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। একই সময় কুয়েতের সুয়াইবায় মার্কিন বাহিনীর সহযোগে একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার ফলে সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ইরান জানিয়েছে নৌ ও স্থলপথে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়েছে বেসামরিক স্থাপনায় পুনরায় হামলা হলে অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু হবে, যা হবে বর্তমানের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। বন্ধুরা, এই 37 দিনের যে হামলা, এই যুদ্ধের যে হামলা প্রতি হামলায় একটা বিষয় কিন্তু আমরা সবাই একমত হব, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে হামলা করছে বেপরোয়াভাবে হামলা করছে। তারা বলছে সামরিক স্থাপনা হামলা করছে, ইরানের নাতানজা আর বিভিন্ন যে পারমাণবিক স্থাপনা, তারপর গ্যাস ক্ষেত্র, এখানে হামলা করছে। কিন্তু বাস্তব চিত্র দেখা যাচ্ছে তারা আবাসিক এলাকায়, স্কুলে, বিশ্ববিদ্যালয়, তারপরে পানি শোধনাগার, গ্যাস ফিল্ড, এইসব জায়গায় হামলা চালাচ্ছে। কিন্তু ইরানের হামলাগুলো দেখেন, ইরান যখন ঘাঁটি ছাড়াও মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা হামলা ছাড়াও যখন এই মার্কিন এবং ইসরায়েলি জয়েন্ট ভেঞ্চারে পুরো মধ্যপ্রাচ্যে যে স্থাপনাগুলো আছে সেখানে হামলার 2-3 ঘন্টা আগে সেখানকার নাগরিকদের SMS এর মাধ্যমে, মেসেজিংয়ের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে এই এলাকায় হামলা হবে, আপনারা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে চলে যান, আমরা অমুক সময় হামলা করব। তার মানে ইরানের হামলাগুলা যাতে সাধারণ জনগণ
কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেটা মাথায় রাখছে। আর উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে মঙ্গলবার রাত মানে আজ রাত 8টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকির কড়া সমালোচনা করেছে ইরান ও তার মিত্র দেশগুলো। ইরানের দীর্ঘদিনের বন্ধু পুতিন যুক্তরাষ্ট্রকে আলটিমেটামের ভাষা ত্যাগ করে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, হুমকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে পুরো মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের মরু প্রান্তরে মার্কিন রণকৌশলের কফিনে যেন শেষ পেরেকটি ঠুকে দিল ইরান। একদিকে মার্কিন পাইলট উদ্ধারের ব্যর্থ মিশন, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসংলগ্ন আচরণ ও অশালীন টুইট, সব মিলিয়ে যে ওয়াশিংটনের দাপট এখন খাদের কিনারা, এটা বুঝতে আর রকেট সায়েন্স পড়তে হয় না। খোদ মার্কিন বিশেষজ্ঞরা বলছেন সিআইএ এবং পেন্টাগনের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পরাজয় দেখল বিশ্ব। পাইলট উদ্ধারের নামে মরণ ফাঁদ। সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে একবার স্পষ্ট করেছেন, ইরানের মাটিতে F-15 ভূপাতিত হওয়ার ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এটি ছিল মূলত ইরানের গ্রাউন্ড অপারেশনের একটি রিয়েল লাইফ সিমুলেশন, কিন্তু ফলাফল হয়েছে একেবারে ভয়াবহ। সেই পাইলটকে উদ্ধার করতে গিয়ে একে একে মুখ থুবড়ে পড়েছে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং F-16 মতো অত্যাধুনিক ফাইটার জেট। একদিনে এত বিশাল সামরিক ক্ষয়ক্ষতির নজির মার্কিন ইতিহাসে আর নেই। পেন্টাগনের সেই গোপন পরিকল্পনা এখন ধূলিসাৎ, আর ট্রাম্পের মিথ্যাচার এখন খোদ মার্কিনীদের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের গালি ও ইরানের ট্রোল। নিজের ব্যর্থতা ঢাকতে ট্রাম্প এখন বেছে নিয়েছেন অশালীন ভাষা। সম্প্রতি এক টুইটে তিনি হরমুজ প্রণালী নিয়ে চরম উত্তেজনাপূর্ণ ও গালি সংবলিত শব্দ ব্যবহার করেছেন, মানে গালিগালাজ করেছেন নিকৃষ্ট ভাষায়। তার এই আচরণকে বিশ্ব মিডিয়া গালির বাচ্চাদের ঝগড়ার সাথে তুলনা করেছে। এদিকে ট্রাম্পের এমন অস্থিরতায় ইরান ও তার বন্ধুরা মেতেছে উপহাসে, তারা হাসাহাসি করছে। জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস ট্রাম্পকে সরাসরি ট্রোল করে লিখেছে উইলসটা কি, অর্থাৎ যে হরমুজ প্রণালী ইরান একচ্ছত্র নিয়ন্ত্রণে নিয়েছে তা খোলার ক্ষমতা কি আদৌ ট্রাম্পের আছে? ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে ইসরায়েল ও আমেরিকার জন্য হরমুজ প্রণালী আর কখনোই আগের মতো উন্মুক্ত হবে না। এখন থেকে এখান দিয়ে জাহাজ নিতে হলে গুনতে হবে জরিমানা, মানতে হবে শর্ত। আর এখানেই শুরু হয়েছে ডলারের পতন। কিভাবে? ইউরোপিয়ান ইউনিয়ন এখন ডলারের বদলে ইউরো ও স্থানীয় মুদ্রায় বাণিজ্যের দিকে ঝুঁকছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। স্বাভাবিকভাবে ইউরোপ যদি একবার ডলার বর্জন করে ইরানের সাথে জ্বালানি চুক্তি সম্পূর্ণ করে, তবে বৈশ্বিক অর্থনীতিতে আমেরিকার আধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে। পশ্চিমা ও কিছু দেশি সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, মানে 36 দিন, 37 দিন, 40 দিন এভাবে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে এটি সম্পূর্ণ মিথ্যা। ইরান মূলত চীনের সহযোগিতায় ইন্টারনেট গ্রেট ওয়াল বা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছে। সেটা কি? আমেরিকার পিন পয়েন্ট অ্যাটাক থেকে বিজ্ঞানী আর কমান্ডোদের বাঁচাতে তারা বাইরের দেশের অ্যাপ ও ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়েছে। নিজস্ব ব্যাংকিং ও নিউজ পোর্টাল সেখানে সম্পূর্ণ সচল। একে ব্ল্যাকআউট বলা আর গত 40 বছর ধরে চীন ইন্টারনেটহীন আছে বলা একই কথা। আইডিএফ এর মাথা ব্যথা। ইরানের মিসাইল ভান্ডার ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এখন রীতিমতো বিভ্রান্ত হয়ে গেছে। যুদ্ধের শুরুতে তারা ভেবেছিল ইরানের হাতে মাত্র কয়েক হাজার মিসাইল আছে, কিন্তু গত 36 দিনে ইরান যেভাবে হাজার হাজার ড্রোন ও মিসাইল ছুটছে তাতে আইডিএফ স্বীকার করতে বাধ্য হয়েছে ইরানের স্টক পাইলের কোনো তলানি তারা খুঁজে পাচ্ছে না। বোমাবর্ষণ করেও ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো ধ্বংস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একদিকে ক্যাথলিক যাজকদের ধর্মীয় উস্কানি, অন্যদিকে ট্রাম্পের মানসিক অস্থিরতা। আমেরিকা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে
যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ হিতের বিপরীত হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের একক আধিপত্য এখন সময়ের ব্যাপার মাত্র, আপনারা লিখে রাখেন। রণক্ষেত্রে পরিণত হয়েছে পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিধ্বংসী হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী তেহরান সহ দেশটির একাধিক শহর। গত 24 ঘন্টায় যৌথ বাহিনীর ভয়াবহ তাণ্ডবে প্রাণ হারিয়েছে কমপক্ষে 40 জন সাধারণ মানুষ, যার মধ্যে কেবল রাজধানীতে নিহত সংখ্যা 29, আহত হয়েছেন শতাধিক। হামলার তীব্রতা এতটাই ছিল যে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠছে তেহরানের পূর্ব থেকে পশ্চিম সব প্রান্ত। ট্রাম্পের এমন রক্তচক্ষু ও হুমকির মুখে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না তো নাই, এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত সম্পদগুলোতে ভয়াবহ আক্রমণ চালানো হবে। তেহরান বলছে, আমি তাদের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন, আমরা গত 47-48 বছর ধরে সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছি, কিন্তু আমাদের সার্বভৌমত্বে আঘাত আসলে শত্রুপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে যে তারা কতটা ভুল অঙ্ক কষেছে। 5 দশক ধরে আমরা এই যুদ্ধের জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। অচল অবস্থায় বিশ্ব বাণিজ্য। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং যুদ্ধের ভয়াবহতা বাড়ায় সেখানে আটকা পড়ে গেছে হাজার হাজার পণ্যবাহী জাহাজ। বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যিক খাতে এর প্রভাব পড়তে শুরু করেছে মারাত্মকভাবে। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর দিকে ইরানও পাল্টা ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব জানিয়েছে তারা তাদের আকাশ সীমায় 2টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তা আর রক্তক্ষয়ী মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে গোটা পার্সিয়ান গলফ। মধ্যপ্রাচ্যে অস্থিরতা, নিজেদের পাতা জালে আটকা ইসরায়েল, দেশ ছাড়ছে লাখো নাগরিক। অভ্যন্তরীণ সংকটে বিপর্যস্ত ইসরায়েল। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ইসরায়েলে আক্রমণ চালালেও খোদ ইসরায়েলের ভেতরে এখন সরকার বিরোধী জনরোষ তুঙ্গে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং যুদ্ধবন্দীদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ইসরায়েলিরা। স্ট্যান্ডিং টুগেদার এর মতো তৃণমূল গোষ্ঠীগুলো ফিলিস্তিন, লেবানন ও ইরানে যুদ্ধ বন্ধের পাশাপাশি পশ্চিম তীরে পরিকল্পিত আক্রমণ থামানোর দাবি জানাচ্ছে। যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি এখন খাদের কিনারে। প্রতি সপ্তাহে যুদ্ধ চালাতে ইসরায়েলের ব্যয় হচ্ছে $300 কোটি বেশি। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়ায় জ্বালানি, খাদ্য ও পরিবহন খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে নাগরিকদের দিনের অধিকাংশ সময় বাংকারে কাটাতে হচ্ছে, যা উৎপাদন কমিয়ে ভোগ ব্যয় বাড়িয়ে দিয়েছে। বাণিজ্য স্থবিরতা এবং মুদ্রার মান কমে যাওয়ায় জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দেশ ছাড়ার হিড়িক, অস্থিরতা ও অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে এখন খোদ ইহুদিরাই ইসরায়েল ছেড়ে পালাচ্ছে। তথ্য মতে 2024-25 সালের মধ্যে প্রায় 1 লাখ ইসরায়েলি দেশ ত্যাগ করেছে এবং গত 2 মার্চ থেকে পর্যটন মন্ত্রণালয় তাবা সীমান্ত পারাপারের শাটল সার্ভিস চালু করায় মিশরের তাবা ও ইসরায়েলের আইলাত ক্রসিং এখন দেশ ত্যাগে ইসরায়েলিদের প্রধান রুটে পরিণত হয়েছে। যদিও তেল আবিব দাবি করছে যে 20,000-এর মতো ইহুদি ইসরায়েল ফিরেছে, তবে বাস্তব চিত্র বলছে নিরাপদ আশ্রয় খোঁজে ইসরায়েল ছাড়ার প্রতিযোগিতা এখন প্রবল। চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলার মুখে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও যখন নানামুখী প্রশ্ন উঠছিল, ঠিক তখনই চমক দেখালো তেহরান। যুদ্ধের 5ম সপ্তাহে এসে ইরান দাবি করেছে তারা মার্কিন প্রযুক্তির F-35 এবং A-10 ফাইটার জেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তেহরানের 120টি ডিফেন্স সিস্টেম ধ্বংস করার ইসরায়েলের দাবির মুখে এই ঘটনা প্রমাণ করে মার্কিন সমরাস্ত্রগুলো মোটেও অপরাজেয় নয়। এই সাফল্যে ইরান কোন অস্ত্র ব্যবহার করছে তা নিয়ে সামরিক মহলে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে তারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, তবে যুদ্ধকালীন কৌশলগত কারণে এর নাম প্রকাশ করেনি দেশটি। এদিকে সমর বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে ইরানের তৈরি খোরদাদ 15 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। মাত্র 5 মিনিটে মোতায়েনযোগ্য এই মোবাইল সিস্টেমটি 150 কিলোমিটার পাল্লার মধ্যে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারদর্শী, হোক সেটা স্টেলথ ফাইটার, হোক সেটা ব্ল্যাক হক কি হেলিকপ্টার যাই হোক, বা F-20 র্যাপ্টার যাই হোক। রুশ প্রযুক্তি বনাম ইরানি সংস্করণ, এখানে হচ্ছে আসল খেলা।
আলোচনায় রয়েছে রাশিয়ার বিখ্যাত S-300 ডিফেন্স সিস্টেমও। 2016 সালে মস্কোর কাছ থেকে পাওয়া এই সিস্টেমের কিছু ব্যাটারি গত হামলায় ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর ইরান এর উন্নত দেশীয় সংস্করণ ব্রাভার 373 ব্যবহার করে থাকতে পারে। এছাড়া ইরানের হাতে রয়েছে রাশিয়ার R-27 এবং চীনের PL সিরিজের উন্নত এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, যা মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার সক্ষমতা রাখে। রাডার ফাঁকি দেওয়ার নতুন কৌশল। মার্কিন যুদ্ধবিমানগুলো সাধারণত রাডার ফাঁকি দিতে সক্ষম, যেটাকে বলে স্টেলথ প্রযুক্তি। তাই ধারণা করা হচ্ছে ইরান এমন কোনো সিস্টেম ব্যবহার করছে যা প্রথাগত রাডারের ওপর একেবারে নির্ভরশীল নয়। এই সিস্টেমে মূলত প্যাসিভ ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে বিমানের তাপীয় সংকেত শনাক্ত করা হয়। মানে বিমান যে পেছন থেকে প্রচণ্ড তাপ নির্গমন করে সেটাকে ডিকটেট করে ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত করে, আর এর ফলে বিমানের রাডার জ্যামিং প্রযুক্তি কোনো কাজে আসে না। বন্ধুরা, ইতিহাস সাক্ষী দাবার বোর্ডে যখন চাল উল্টে যায় তখন রাজা আর মন্ত্রী কাউকেই খুঁজে পাওয়া যায় না। আজ ঠিক সেই দৃশ্যই দেখছে বিশ্ববাসী। আমেরিকার যে দম্ভ আকাশ ছুঁয়েছিল, ইরানের সেই রহস্যময় ওয়েব 9 TX আর অদৃশ্য ডিফেন্স সিস্টেমের সামনে তা আজ একেবারে ধুলোয় মিশে যাচ্ছে। ট্রাম্পের টুইট আর হুমকির হুঙ্কার কি তবে কেবলই পরাজয় লুকানোর শেষ চেষ্টা, নাকি আমরা সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের সেই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে, যেখানে ডলারের সাম্রাজ্য ভেঙে তছনছ হয়ে যাবে? হাইফার আগুনের শিখা আর ইসরায়েল থেকে লাখো মানুষের পলায়ন, এ কি কেবল শুরু নাকি শেষের শুরু? পশ্চিমা মিডিয়া সত্য আড়াল করতে পারে, কিন্তু মানচিত্রের এই রক্তক্ষয়ী পরিবর্তন লুকোনো অসম্ভব। ইরান কি পারবে তার এই আধিপত্য ধরে রাখতে, নাকি আমেরিকা তার তুরুপের শেষ তাসটি এখনো খোলেনি? হতে পারে সেটা নুক অ্যাটাক। আপনার কি মনে হয়, আমেরিকার এই পতন কি অনিবার্য, নাকি ইরান বড় কোনো ভুল করে ফেলল? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার পুরো মোড়। আজ এই পর্যন্তই। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন আপনারা সতর্ক থাকুন, কারণ মধ্যপ্রাচ্যের এই আগুন যে কোনো সময় পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।